চলো স্টার্ট করি আমরা। আচ্ছা, আমি তোমাদেরকে তো এভারেজ ভেলোসিটির কেস গুলো দেখিয়েছিলাম দেখিয়েছিলাম না সবাইকে? ওকে, একটা জিনিস দেখো। আমরা ওকে, আমরা রাখো রাখো করে নিচ্ছি। আমরা আগে মানে স্পেশাল কেস গুলো দেখবো, কিন্তু তার আগে একটু আমাদের বাই ডিফল্ট যে ফ্রেম অফ রেফারেন্সটা আছে সেই ফ্রেম অফ রেফারেন্সটা একবার ভিজুয়ালাইজ করি। নর্মালি ফ্রেম অফ রেফারেন্সের জন্য পরীক্ষায় কিভাবে বলবে সেটা একটু তোমাকে বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা তারপর ফর্মুলায় বা ইকুয়েশন ইউজ করবো, ফর্মুলা না ইকুয়েশন ইউজ করবো। কারণ অঙ্কের সবথেকে বড় ঝামেলা হচ্ছে ইকুয়েশন অফ মোশন তো অনেকগুলো আছে, কোন ইকুয়েশন তুমি ফলো করবো বা কোন ইকুয়েশন ফলো করে অঙ্ক করলে হবে। একটা কথা একটু বলে নেই, একটু আগে ক্লাসে আমাদেরকে বলছিল যে অনেক গাইডে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা বা ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন দিয়ে এক একটা প্রবলেম সলভ করা আছে। কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম, মনে আছে যে একটা ফর্মুলা এস প্লাস বি বাই টু ইন্টু টি, এটা আমরা ইউজ করবো না। অনেক গাইডে এবং অনেক টেস্ট পেপারে এটাকে ইউজ করা আছে। কেন করা যাবে না সেটাকে আমি একটু আরেকবার মানে রিইনফোর্স করতে চাই। তো প্রথমত দেখো, আমাদের কাছে যদি এরকম একটা ফ্রেম অফ রেফারেন্স বলে যে ধরো একটা ওয়ান ডিমেনশনাল রোড আছে, এই ওয়ান ডিমেনশনাল রোডের ও পয়েন্ট থেকে একটা অবজেক্ট টি ইজ ইকুয়ালস টু জিরোতে জার্নি করতেছে, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, এবং এ পয়েন্টে যখন আসতেছে তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে, এইটুকুই বলছে। আমার কাছে আর বলে নাই যে সে ইউনিফর্ম এক্সেলারেশন আছে নাকি নাই, খালি বলেছে ও পজিশনে আমার অবজেক্টের ভেলোসিটি হচ্ছে ইউ, এ পজিশনে আমার কাছে অবজেক্টের ভেলোসিটি বলা আছে ভি, এবং আমার কাছে টাইমটাও বলেছে যে টি ইজ ইকুয়াল টু টি সেকেন্ড পর্যন্ত টাইম লেগেছে। আরো একটা ইনফরমেশন মনে করো দিয়ে দিয়েছে যে ও থেকে এ পর্যন্ত আমার তার যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এস। এইটুকু ইনফরমেশন দিচ্ছে, কিন্তু কোয়েশ্চেনে একবারও মেনশন করে নাই যে এটা ইউনিফর্ম এক্সেলারেশন নাকি না, বা এক্সেলারেশন আছে নাকি নাই। হাইয়েস্ট যেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে যে ইউ ইজ নট ইকুয়ালস টু ভি। আমরা তাহলে এখান থেকে কখনোই এই ডিসিশন নিতে পারবো না যে এটা একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আমি হাইয়েস্ট এখানে বলতে পারবো যে এখানে একটা নন ইউনিফর্ম ভেলোসিটি আছে, আর কিছু বলতে পারবো না। এখানে হাইয়েস্ট কি আছে, একটা নন ইউনিফর্ম ভেলোসিটি আছে, কিন্তু এখানে যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়েছে আনলেস কোয়েশ্চেনে এক্স্যাক্টলি বলে দিয়েছে, আমি এটা বলতে পারবো না। তো শুধুমাত্র সেই কেসগুলোতে যেখানে ক্লিয়ারলি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মেনশন করে দেয় নাই বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয় নাই, সেই কেসগুলোর জন্য আমি বলতে পারি যে পুরো সিনারিওতে আমার এভারেজ ভেলোসিটি বারভি যেটা হবে, সেই এভারেজ ভেলোসিটি বারভি ইজ ইকুয়াল টু কতটুকু হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট এস ডিভাইডেড বাই টোটাল টাইম টি। দ্যাটস ইট। এরপরে তুমি এখান থেকে বলতে পারো যে দ্যাট মিন্স টোটাল ডিসপ্লেসমেন্ট এস ইজ ইকুয়াল টু হচ্ছে বারভি বা এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। দেখতে একটা এস ইকুয়াল টু ভিটির মতো না? যেখানে ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, বাট দ্যাটস দ্য ডিফারেন্স। আমি এখানে ভি ইউজ করি না, এখানে বারভি ইউজ করি, এবং বারভি হচ্ছে একটা এভারেজ ভেলোসিটি। এখন অনলি অ্যান্ড অনলি ফর দিস কেস আমরা বলতে পারি যে পজিশন ও তে আমার ভেলোসিটি হচ্ছে ইউ, পজিশন এ তে আমার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে তাদের অ্যারিথমেটিক মিন কত? শুধুমাত্র এই কেসেই বলতে পারি, বিকজ আমার কাছে ইনফরমেশন নাই যে ইউ এবং ভি ছাড়া আর কোথাও আমার ভেলোসিটি চেঞ্জ হতে। আমি এখানে দেখে বুঝতেও পারতেছি না যে এই যে ভি ভেলোসিটিটা আমার এই পয়েন্টে আসছে, এটা কি শুধু এই পয়েন্টের ভি ভেলোসিটি নাকি আরো আগে থেকে আইসা ভি আর হয়েছে, বলা আছে নাই। আবার আমি এটা অ্যাজিউমও করতে পারতেছি না যে এটা ইউনিফর্ম এক্সেলারেশন, কারণ আমার কাছে এরকম কোনো ইনফরমেশন এই প্রশ্নে বলা নাই বা এই ফ্রেম অফ রেফারেন্সে বলা নাই। সো দিস ইজ ওয়াই অনলি এরকম কেসের জন্য যেখানে ক্লিয়ারলি মেনশন নাই ইউনিফর্ম এক্সেলারেশন হচ্ছে কি হচ্ছে না, কোন পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হয়েছে কি হয় নাই, শুধুমাত্র সেই কেসে আমি এই ইউ প্লাস ভি বাই টু কে অ্যারিথমেটিক হিসেবে এভারেজের মধ্যে রিপ্লেস করতে পারবো, এবং বলতে পারবো এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। শুধুমাত্র সেই কেসে, কোন কেসে, যেখানে ক্লিয়ারলি ইউনিফর্ম এক্সেলারেশন আছে নাকি নাই মেনশন করা নাই, যেখানে ক্লিয়ারলি ভেলোসিটি ভি কোথায় গিয়ে চেঞ্জ হয়েছে মেনশন করা নাই, সেই ক্ষেত্রে বলতে পারবো, তাছাড়া বলতে পারবো না। ক্লিয়ার করতে পারছি? এখন যদি তোমাকে ধরো অনেক সময় স্টেমে একরকম বলে, তারপর সি এবং ডি তে দুই রকম কেস বলে দেয় না? মনে করো সি তে এরকম কেস বলছে যেখানে এক্সেলারেশন ইউনিফর্ম নাকি ইউনিফর্ম না বলে নাই, কিন্তু ডি তে গিয়ে বলছে ইফ দি অবজেক্ট ওয়াজ ইন ইউনিফর্ম এক্সেলারেশন দেন হোয়াট হ্যাপেন্স, এরকম যদি বলে দেয়, যখনই ইউনিফর্ম এক্সেলারেশন তখন কিন্তু তুমি আর এই ফর্মুলা দিয়ে কাজ করতে পারবা না। ফর
ইউনিফর্ম এক্সিলারেশন, যখনই ইউনিফর্ম এক্সিলারেশনকে আমরা introduce করতেছি, তখন আইদার তুমি তোমার ভেলোসিটি যেটা আছে, দেখো ইউনিফর্ম এক্সিলারেশনের জন্য আমরা সবাই জানি ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু কত, ইউ প্লাস এটি, রাইট? সো তুমি সেই ক্ষেত্রে শুধুমাত্র এইখানে ভি কে ফাইনাল ভেলোসিটি হিসেবে লেখা দিতে পারো না, তোমার কি করতে হবে, এই ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি কে ওই উপরে রিপ্লেস করে দিতে হবে। অথবা যদি ইউনিফর্ম এক্সিলারেশন হয়, ফ্রম দ্য ডেফিনিশন অফ ইউনিফর্ম এক্সিলারেশন আমরা বলতে পারি a ইজ ইকুয়ালস টু কত, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে আমি কি এখান থেকে t ইজ ইকুয়ালস টু কি বলতে পারি, v মাইনাস ইউ ডিভাইডেড বাই a, রাইট? সো তুমি তখন আইদার v এর মধ্যে বসাবা অথবা t এর মধ্যে এই ইকুয়েশনটা বসায় তুমি ইউনিফর্ম এক্সিলারেশন কে ইন্ট্রোডিউস করবা। যদি কোয়েশ্চেনে ক্লিয়ারলি তোমার ইউনিফর্ম এক্সেলারেশন মেনশন করে দেয়, ভুলেও এই ইকুয়েশন মানে এই রেড বক্সের ইকুয়েশন নিয়ে কাজ করা যাবে না। ইউনিফর্ম এক্সেলারেশন বললে আইদার তুমি ফাইনাল ভেলোসিটিকে রিপ্লেস করবা অথবা তোমার টাইম অফ মোশন বা টি কে রিপ্লেস করবা, যেখানে টি এর মধ্যে এ থাকবে বা ভি এর মধ্যে এ থাকবে, এর অস্তিত্ব আনতে হবে। সো আমি যেটা বলছিলাম তোমাদের আগের ক্লাসে, যে আমি পারতপক্ষে ট্রাই করব এই ইকুয়েশন, বা কোয়েশ্চেনে বা টেনে যে কোনো জায়গায় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলা হয়, তাহলে আমি এটা জীবনে ইউজ করব। বাট যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন না বলে, তখন আমি এটা ইউজ করার চেষ্টা করে দেখবো এই জন্য বলতেছি, কারণ তোমাকে একটু প্রশ্ন করে বুঝতে হবে যে কোথাও ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের কোনো হিন্ট দিতে কিনা। যেমন ডিরেক্টলি ধরো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলে নাই, কিন্তু বলছে দ্য ভেলোসিটি ইউনিফর্মলি চেঞ্জড, তার মানে তো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বুঝতে পারছি না? তখন কিন্তু আবার ইউনিফর্ম অ্যাক্সিলারেশনই বলছে, তখন কিন্তু আমি s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইউজ করতে পারবো না। মানে তোমাকে সরাসরি আইদার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলবে অথবা এমন কোনো হিন্ট দিয়ে দিবে যেটা দেখে তুমি বুঝতেছো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হইছে। তাহলে তুমি কোথায় ক্লিয়ারলি s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইউজ করবা, যেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে u একটা ভেলোসিটি, v আরেকটা ভেলোসিটি, মানে দুইটা সেপারেট ভেলোসিটি, সেই ক্ষেত্রে, তাছাড়া না। ঠিক আছে, আবার আরো একটা কথা আছে, যেটা হচ্ছে ইউ এবং ভি দুইটা ভেলোসিটি বলা আছে, কিন্তু আমাদের এখানে ক্লিয়ারলি মেনশন করা নাই কোন পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, বুঝলে? বা তোমাদেরকে আমি এভারেজ ভেলোসিটির একটা কেস দেখাইছিলাম, মনে আছে? যেখানে ও থেকে একটা অবজেক্ট এ পর্যন্ত আসছে, ও থেকে এ পর্যন্ত পুরা রাস্তা তার ভেলোসিটি ইউ, এ পয়েন্টে এসে কিছু একটা হয়েছে, তাই এ পয়েন্টে ভেলোসিটি ইউ থেকে ভি হয়ে গেছে, এবং তারপর সে এ থেকে বি পর্যন্ত পুরা রাস্তা ভি ভেলোসিটি। এই ক্ষেত্রে তোমাকে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে যে এ পয়েন্টই হচ্ছে সেই পয়েন্ট যেই পয়েন্টে তোমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আর কোথাও হয় নাই, ও থেকে এ পর্যন্ত এই পুরো রাস্তা তার ভেলোসিটি কত, এ থেকে বি এই পুরো রাস্তার ভেলোসিটি কত। তো এই ক্ষেত্রে আমি আবার f ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইউজ করতে পারবো না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাকে বলতে হবে বার v ইজ ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট ob ডিভাইডেড বাই টোটাল টাইম t অফ ob। ও এখানে লিখছি টি অফ ওবি, বুঝতে পারছি? এখন প্রশ্ন তোমাকে অবশ্যই ও থেকে বি পর্যন্ত আসতে কতটুকু টাইম লাগছে এবং ও থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কতটুকু, এগুলা কোনো না কোনো ভাবে মেনশন করে দিবে, বুঝতে পারছি? কেস গুলোকে প্রপারলি আইডেন্টিফাই করার চেষ্টা, প্রপারলি আইডেন্টিফাই না করে যদি অঙ্ক করো, দেখো ফর্মুলা বসাও, মান যদি দেওয়া থাকে একটা একটা অ্যান্সার আসবে, কিন্তু সেই অ্যান্সার যে ঠিক হবে এটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য মানে তোমাকে বুঝতে হবে যে কেসটা কি, সিচুয়েশনটা কি, স্পেসিফিক্যালি আমাকে কি বের করতে বলছে বা স্পেসিফিক্যালি আমাকে কোন কথাটা নিয়ে কাজ করতে বলছে। ঠিক আছে, এই জন্য গাইডে বা টেস্ট পেপারে যে অঙ্কের সলিউশন করে দেওয়া আছে জীবনেও বিশ্বাস করবে না। অবশ্যই আমরা বলছি, যদি এই কেসটাতে আমাদের কাছে কি বলা হয়েছে, আসলে আমাদের কাছে বলা হয়েছে একটা অবজেক্ট ও থেকে এ পর্যন্ত আসছে, এই পুরা ও থেকে এ পর্যন্ত ভেলোসিটি কত ছিল, ইউ, চেঞ্জ হয় নাই, হয়েছে? ভেলোসিটি চেঞ্জ হয়েছে কোথায় আসা, শুধুমাত্র এই এ পয়েন্টে, এ পয়েন্ট ক্রস করার মুহূর্তে ভেলোসিটি ইউ কি হয়ে গেছে, ভি হয়ে গেছে। আমি তাহলে বলতে পারি এ পয়েন্টে একটা ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন আছে, আর কোথাও হয় নাই, শুধু এই পয়েন্টে এক মুহূর্তের জন্য হয়েছে, আর কোথাও হয় নাই, হয়েছে? তারপর গিয়া এ থেকে বি পর্যন্ত কি হচ্ছে, তার আবার ভেলোসিটি হচ্ছে ভি, বাট এ থেকে বি পর্যন্ত পুরো রাস্তার ভেলোসিটি কি ইউনিফর্ম। এই ক্ষেত্রে তোমাকে যদি এভারেজ ভেলোসিটি বের করতে বলে, আমাকে কি করতে হবে, এভারেজ ভেলোসিটির অ্যাকচুয়াল ডেফিনেশনে যেতে হবে।
এভারেজ ভেলোসিটি ডেফিনিশন কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। সো টোটাল আর টোটাল টাইম হচ্ছে ও থেকে বি পর্যন্ত আসতে কতটুকু টাইম লাগছে। এই পয়েন্ট চেঞ্জ, কিন্তু এর আগের যে কেস এই যে এখানে, এখানে কি কোথাও এরকম কোনো ক্লিয়ারলি মেনশন পয়েন্ট আছে কোথায় আমার চেঞ্জ হয়েছে? না। So, তখন আমি এই ইউ প্লাস ভি বাই টু এটাকে ইউজ করতে পারি। কিন্তু আবারও কথা হচ্ছে যদি কোনো ইউনিফর্ম এক্সেলারেশনে হিন্ট দিয়ে দেয় তাহলে এটা আবার ইউজ করা যাবে না। ইউনিফর্ম এক্সেলারেশনে হিন্ট দিয়ে দিছে মানে আইদার তুমি ভি ভেলোসিটিকে রিপ্লেস করবা অথবা তুমি এই টি টি কে রিপ্লেস করবা। খেয়াল করো আমি ভি কে যখন রিপ্লেস করতে তোর মধ্যে কি এ আসছে, আবার টি কে যখন রিপ্লেস করতে তোর মধ্যে কি এ আসছে। মানে ইউনিফর্ম এক্সেলারেশন আসছে মানে আমাকে ইকুয়েশনে এ আনতে হবে। ইউনিফর্ম এক্সেলারেশনের কথা নাই, আমি এ রাখবো যদি আমার প্রশ্নে এ এর হিন্ট দেওয়া থাকে। মানে সরাসরি ইউনিফর্ম এক্সেলারেশন দেওয়া থাকবে এরকম না, বাট এ এর হিন্ট দেওয়া থাকতে পারে। হ্যাঁ, সত্যি কথা, মানে 10 মিনিট না, বাট কোয়েশ্চেনটা ভালো মতো পড়ে বুঝতে হবে। এগুলো আমি যখন আরো অঙ্ক করাবো তখন তোমাদেরকে আমি এই ডিফারেন্সিয়েশন গুলো যে কোথায় আসলে কি হচ্ছে কেন হচ্ছে এগুলো বুঝাই দিব। কিন্তু দেখো সবগুলো ধরনের অঙ্ক আমার পক্ষে করানো সম্ভব না, এটা তুমি বুঝতে পারতেছো। তো তোমাদেরকে আমি যেমন এই যে এখন যেরকম অ্যাসাইনমেন্ট, ধর আমি অঙ্কের ক্লাসে কি করব, আজকে অঙ্ক শুরু করতে না পারলে তো নেক্সট ক্লাস অবশ্যই করবো। সো অঙ্কের ক্লাসে কি করবো, তোমাকে আমি 10টা অঙ্ক করাচ্ছি। এরপর বলবো বাসায় যাও, ও ভালো কথা টেস্ট পেপার কিনবা, নতুন টেস্ট পেপার না হলে পুরানটা কিনবা। নিজে যাও যেখানে যাও পুরানটা কিনবা, কিন্তু টেস্ট পেপার কোনটা কিনবা? প্রথম কথা হচ্ছে টেস্ট পেপার কেনার ক্ষেত্রে খেয়াল রাখবা যেই টেস্ট পেপারটা চ্যাপ্টার ওয়াইজ হ্যাঁ দশ কেজি। আচ্ছা anyway, কেন chapter wise? আপনার এই মোমেন্টে ওল্ড ওয়াইজ কোশ্চেন সলভ করার মতো অ্যাবিলিটি নেই। বই তো শেষই চ্যাপ্টার 2 তে আসবে, তাই না? আবার সবগুলো চ্যাপ্টার কি আপনাদের আছে? নাই। সো আপনি যদি এখন ওই স্কুল ওয়াইজ প্র্যাকটিস করতে যান তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে এই কোশ্চেনটা কি আছে সিলেবাসে নাকি নাই। ঝামেলা না অনেক। আর আমরা এখন চ্যাপ্টার 2 পড়তেছি, টেস্ট পেপার কেন সলভ করতে যাচ্ছি? চ্যাপ্টার 2 এ যত রকমের ম্যাথের ভ্যারিয়েশন আছে আমি ওগুলা বের। সো আপনি ওই গাইডটা শুনেন, টেস্ট পেপারে কিন্তু হবে এরকম না। অনেক জায়গায় দেখবেন যে সাপ্লিমেন্টারি গাইড পাওয়া যায়, সাপ্লিমেন্টের মধ্যেও টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন এগুলা চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে। আপনার কথা হচ্ছে প্রথম কথা আপনি যেটা কিনবেন সেটাতে চ্যাপ্টার ওয়াইজ থাকে ওয়াইজ বা বোর্ড ওয়াইজ। দ্বিতীয় কথা হচ্ছে যেখানে কোয়েশ্চেনের অ্যামাউন্ট এই একটু দেখবেন, ধরেন দেখা তারপর কিনবেন। এখন আরেকটা কাজ করতে পারেন, আপনি একটা কিনেন, নূর একটা কিনতে বলেন, তারপর দুজন মিক্সার ম্যাচ করেন। এটা আমি আপনাদেরকে বুদ্ধি দিলাম আর কি, যদি করেন কোনো সমস্যা নেই। সোজা কথা আমার দরকার চ্যাপ্টার 2 এর উপর যত বেশি ম্যাথের মানে কালেকশন আপনি রাইট করতে পারেন। কারণ আপনার ফ্রেন্ড অন্যান্য সাবজেক্ট আছে পড়তেছে না, তারা এরকম অঙ্কের শীট দেয়, আমি আপনাদেরকে 10টা অঙ্ক করাই দিব, আপনাদের হোমওয়ার্কের কাজ থাকবে অ্যাসাইনমেন্টের কাজ থাকবে, ওই 10 টাইপের উপর বেস করে যত ধরনের অঙ্ক হইতে পারে আপনি করে নিয়ে আসবেন। যা যা পারবেন না দেখেন, যা যা পারবি না করতে সেগুলো আমার জন্য নিয়ে আসবি, প্রশ্ন লিখে নিয়ে আসবি যে ভাইয়া স্যার আমি এই অঙ্কটা পারি নাই, এই অঙ্কের এই জায়গা বুঝি নাই, এই করতে গিয়ে আটকাই গেছি। আমি অ্যাসাইনমেন্ট করতে গিয়ে দেখবো, আমি ওই জায়গাটা বুঝবো যে ঠিক আছে, আমার এই স্টুডেন্টটা এই জায়গায় আটকাইছে, ও এই জায়গায় আটকাইছে। তারপর আমি সেই অনুযায়ী ডিসিশন নিয়ে পরের দিন ক্লাসে আসা ব্রিফ করবো, আচ্ছা তোমাদের কিন্তু এই এই জায়গায় সমস্যা হয়েছে, আসো এই অঙ্কগুলো করাই দিই। পরের ধরো চ্যাপ্টার 2 এর এই অঙ্কগুলো শেষ হয়ে গেছে, বা চ্যাপ্টার 3 তে যখন আবার এই টাইপের অঙ্ক আসবে আমার তখন মাথায় থাকবে যে আচ্ছা ওদের কিন্তু এই ব্যাপারগুলোতে সমস্যা আছে। আমি অ্যাসাইনমেন্ট গুলো এই জন্য করতে বলি তোমাদেরকে রেগুলারলি, কারণ তোমাদের এই অ্যাসাইনমেন্টের খাতা দেখে আমি বুঝতে পারি যে তুমি আসলে আমার ক্লাস থেকে কতটুকু বুঝতেছো কতটুকু বুঝতেছো না। আমি সেই অনুযায়ী আমার লেকচারটা পরের দিন চেঞ্জ করতে পারবো, আপডেট করতে পারবো যে আচ্ছা গত সপ্তাহে এভাবে লেকচার দিছি হয় নাই, ওরা বুঝে নাই, আজকে তাহলে আপনি লেকচার দিব, আজকে তাহলে আমি পড়ার স্টাইল চেঞ্জ করবো। বা ঠিক আছে আমি ক্লাসে অনেক বেশি লেখাই দিচ্ছি তাহলে আমি এখন ক্লাসে কম লেখাবো, শীট দিয়ে দিব। মানে এই ডিসিশন আমি তখন নিতে পারবো, বা তোদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে। ওকে, আচ্ছা আসো, এইটুকু বুঝতে পারছি আমরা। এই আলোচনা কোথায় আমরা কোনটা ইউজ করবো বুঝতে পারতেছি, মানে অ্যাটলিস্ট কোথায় এভারেজ ভেলোসিটি রাখবো আর কোথায় আমরা এক্সেলারেশন কে নিয়ে কাজ করতেই হবে, এই ডিফারেন্সিয়েশনটা করতে পারছি আলহামদুলিল্লাহ। সো এখন আমরা যদি একটু একবার ইকুয়েশনস অফ মোশন গুলোকে দেখি, ইকুয়েশনস অফ মোশন গুলো কে কে, একটা হচ্ছে v ইজ ইকুয়ালস টু u প্লাস এটি ইউনিফর্ম এক্সেলারেশনের জন্য, আর একটা হচ্ছে s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ
এটি স্কোয়ার, এটাও ইউনিফর্ম এক্সেলারেশনের জন্য। তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, এটাও কি ইউনিফর্ম। আচ্ছা, এবার ভেলোসিটির জন্য প্রথম ইকুয়েশন হচ্ছে s is equals to bar v into t, টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। যদি আমি অ্যারিথমেটিক মিন নিয়ে কাজ করি তাহলে s ইকুয়ালস টু আমাদের জন্য ইকুয়েশন ছিল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t, রাইট? আচ্ছা, তারপর মনে করে দেখো, যদি আমরা হচ্ছে গিয়ে এই বার ভি এর জায়গায় ওই ওই যে ইউনিফর্ম ভেলোসিটির প্রথম কেস যেখানে আমার একই অ্যামাউন্ট অফ ডিসটেন্স ক্রস করছে ডি এন্ড ডি, বা টাইম ছিল টি1 টি2, তাহলে আমার তখন ইকুয়েশন হবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2 ইনটু s। মনে আসবে? সো এটাও একটা ইকুয়েশন হইতে পারে। সো এই হচ্ছে গিয়ে তোমার টোটাল 6টা ইকুয়েশনস অফ মোশন। 3টা হচ্ছে আমার জন্য, 3টা হচ্ছে আমার নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য বা এভারেজ ভেলোসিটির জন্য। এভারেজ ভেলোসিটি কার জন্য আসে? নন ইউনিফর্ম ভেলোসিটির জন্য। ইউনিফর্ম ভেলোসিটির জন্য তার জীবনে এভারেজ ভেলোসিটি আসবে। আর ফাইনালি আরেকটা ইকুয়েশন হচ্ছে s equals to vt, এটা কার জন্য? ইউনিফর্ম ভেলোসিটির জন্য। তো টোটাল আমাদের ইকুয়েশন অফ মোশন কয়টা? 7টা। বইয়ে বলা আছে কয়টা? ঝামেলা কোথায় বুঝতে পারছো? হ্যাঁ, কোনটা? অবশ্যই অবশ্যই আরেকবার বুঝাই দিচ্ছি, পুরো কেসটা ধরে বুঝাই দিই, হ্যাঁ? আচ্ছা, তো মনে করো কোন একটা অবজেক্ট ও পজিশন থেকে জার্নি স্টার্ট করছে, ও পজিশন থেকে এ পর্যন্ত অবজেক্টটা মুভ করছে, ও থেকে এ পর্যন্ত তার ভেলোসিটি হচ্ছে v1 বলা আছে, হ্যাঁ? এ পয়েন্টে এসে কিছু একটা হয়েছে, একটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, যার জন্য এ পয়েন্টে এসে তার ভেলোসিটি v1 থেকে v2 হয়ে গেছে, এবং সে এ থেকে বি পর্যন্ত পুরো রাস্তাটা v2 ভেলোসিটিতে কন্টিনিউ। আমার কোয়েশ্চেন আরো বলে দিয়েছে, ও থেকে এ পর্যন্ত রাস্তা যা, এ থেকে বি পর্যন্ত রাস্তা এক্স্যাক্টলি তা। আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই রাস্তার মান হচ্ছে ডি। আচ্ছা, এখন আমাদের কাছে কোয়েশ্চেন করছে যে এই ঘটনার জন্য আমার অবজেক্টের টোটাল মানে এভারেজ ভেলোসিটি কত। আমার কাছে ডি বলে দেওয়া হয় না, ডি কিন্তু বলে নাই এখানে, বলছে হ্যাঁ, আমার কাছে বলতে একই ডিসটেন্স কভার করতেছে। আমার কাছে কি কি বলছে? শুধুমাত্র বলতে v1 কত, শুধুমাত্র বলতে v2 কত, আর কিছু হয় না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কাছে জিজ্ঞেস করছি হোয়াট ইজ দা এভারেজ ভেলোসিটি। ওকে, ফাইন। এখন আমরা কি এখানে এইটা অ্যাজিউম করতে পারি যে ও থেকে এ পর্যন্ত তার আসতে t1 সেকেন্ড টাইম লাগছে, আর এ থেকে বি পর্যন্ত যেতে তার t2 সেকেন্ড টাইম। রাস্তা সমান ভেলোসিটি ডিফারেন্স, রাস্তা সমান ভেলোসিটি ডিফারেন্স, তবে টাইম অবশ্যই ডিফারেন্ট। ক্লিয়ার? কনফিউশন আছে? ভেরি গুড। যদি তাই হয় তাহলে আমি কি বলতে পারি যে আমাদের জন্য বার ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট হুইচ ইজ ওবি, আর ও থেকে বি পর্যন্ত আসতে টাইম লাগছে টি1 প্লাস টি2, বলা যায়? আচ্ছা, এবার ওবি ইকুয়ালস টু আমরা একবারে 2d বলে ফেলতে পারি, ডি প্লাস ডি, বলা যায়? এখন টি1 এর জায়গায় আমি কি বলবো বলো? টি1 এর জায়গায় আমরা দেখো আমরা বলতে চাই ইজ ইকুয়ালস টু v1 টি1, তাহলে টি1 ইকুয়ালস টু কত? b বাই v1, বলা যায়? মানে ইকুয়েশন থেকে মানে ইউনিফর্ম ভেলোসিটি রেট s ইকুয়ালস টু vt ইকুয়েশন থেকে আমি বলতেছি d ইকুয়ালস টু v1 ইনটু t1, এখান থেকে বলতেছি t1 ইকুয়ালস টু কত? d বাই v1, বলা যায়? সো আমি এখানে d বাই v1 বসালাম, আর t2 এর জন্য কত হবে? d বাই v2। একটা কথা একটু বলে দেই, এই যে আমি প্রতি ডেরিভেশনটা করতেছি না, পরীক্ষায় আসলে ডেরিভেশনের প্রতিটা লাইন করতে হবে, পরীক্ষায় আসলে ভুলেও এটাকে ফর্মুলা হিসেবে ইউজ করা যাবে না। পরীক্ষায় তুমি এই যে এখানে আমার 7টা ইকুয়েশনস অফ মোশন আছে না, পরীক্ষার মধ্যে তোমরা এই তিনটাকে, এইটাকে আর এইটাকে, এদেরকেই শুধুমাত্র ইকুয়েশনস অফ মোশন হিসেবে ইউজ করতে পারবা, বিকজ আমাদের বইয়ে শুধু এগুলাই আছে। এর বাইরের কোনো কিছু তুমি যদি পরীক্ষা দাও, শুধুমাত্র এসএসসি পরীক্ষা বা স্কুলের টেস্ট পরীক্ষার জন্য বলতেছি না, আমি বইয়ের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত বলতেছি, বা ঢাকা ভার্সিটি রিটেন পর্যন্ত বলতেছি, এইগুলা বইয়ে নাই। তো এগুলাকে ডাইরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করলে তারা ধারা তুমি নকল করছো, কারো থেকে শুনে লিখছো, মুখস্থ করে লিখছো, টাইটা দাঁড়িয়ে দিল, মানে অ্যাডমিশন টেস্ট টাইটা দাঁড়িয়ে দিল। পারো কি পারো? বুঝো কি বুঝো না ছাত্র? হ্যাঁ, কারণ তোমাকে ওইটা রিটেনে এই জন্যই দিচ্ছে। দেখো, এমসিকিউ তে যদি দেয় তুমি ফর্মুলা হিসেবে ইউজ করো, কেউ মানা করবে না, কিন্তু রিটেনে সাবজেক্টিভে এই জন্যই দেওয়া হচ্ছে
তুমি আসলে ডিফারেন্সিয়েট করতে পারতেছো, তুমি এই ম্যাথমেটিক্যাল প্রসেসটা জানো, ওইটা দেখার জন্য অঙ্ক করার জন্য দেওয়া হয় নাই তোমার কাছ থেকে উত্তর বের করার জন্য। উত্তরই জানতে চাওয়া হয় তাহলে তো এমসিকিউতে দেওয়া যায়, রিটেনে দেওয়ার দরকার কি? তোমাকে তো বুঝতে হবে রিটেন পরীক্ষায় এই প্রশ্নগুলো দেওয়ার মানে হচ্ছে স্যাররা চায় তুমি এই ডিরাইভেশনটা করো, এবং ডিরাইভেশনের প্রতি লাইনে লাইনে নাম্বার দেওয়া থাকে যে এইটুকু পর্যন্ত করলে এইটুকু নাম্বার, আর তার সামনে আরেকটু আগায় আরেকটু নাম্বার। বুঝাইতে পারছি? ক্লিয়ার করতে পারছি? সো এই ব্যাপারগুলো ভেরি কেয়ারফুল থাকবা। বইয়ে যেগুলোকে এরকম ফর্মুলা হিসেবে দেওয়া নাই সেগুলোকে কখনোই ডাইরেক্ট ইকুয়েশন হিসেবে ইউজ করা যাবে না, ডেরিভেশন করে করতে হবে। কেসে যেতে হবে, কেস তো ওরা প্রশ্নে বলে দিবে, তোমাকে জাস্ট কি করতে হবে, চিত্র রাখতে হবে, আইকা তোমাকে ডেরিভেশনটা করবা। মানে দেখো ওরা তোমাকে বলে দিবে ভি1 এর একটা মান বলে দিবে, ভি2 এর একটা মান বলে দিবে, তারপর তুমি ধরে নিবা যে ও থেকে এ পর্যন্ত ভি1, এ থেকে বি পর্যন্ত বি, তারপর তুমি মান বসাই করবা। আমি এখানে মান পাচ্ছি না বা মান বলতেছি না বলে আমি ভি1 টি1 এগুলো বসাচ্ছি, বাট পরীক্ষায়, হ্যাঁ, বাট পরীক্ষায় তো আসলে ভি1 টি1 এর মান বলে দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও হবে। তুমি আগে ভি1 ধরো, টি1 ধরো, বি ধরো, ধরে পুরো ডেরিভেশন করো, ওটাই স্মার্টার ওয়ে। সবার লাস্টে মান বসানোটা স্মার্টার, টার্গেট থেকে যাবে। তুমি আসলে কারণ দেখো অনেক সময় এরকম ওই যে সিম্পলিফিকেশন করার সময় হয় না যে দুই একটা প্যারামিটার কাটাকাটি চলে যায়, তারপর দুই একটা ইকুয়েশন আননোন চলে যায়, বাদ চলে যায়, লাস্ট জাস্ট একটা বা দুইটা আননোন। সো তোমার সবসময় স্মার্টার ওয়ে হচ্ছে ডেরাইভেশনটা করো আগে, তারপর লাস্ট লাইনে আইসা এই যে ভ্যালু বসানো দরকার তুমি ভ্যালু ইনপুট দাও, দ্যাটস দ্য স্মার্টেস্ট ওয়ে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি যদি এই ক্যালকুলেশনের সামনে আগাই নেই, তাহলে উপরে তো 2D থাকতেছে, রাইট? নিচে আমার জন্য এলসিএম কত থাকতেছে? ভি1 ভি2, আর ডি যদি কমন থাকে উপরে ভি1 প্লাস বলা যায়, তাহলে উপরের ডি আর নিচের ডি কি ক্যান্সেল আউট করে দেয় তাহলে না একজনকে। আচ্ছা, তাহলে আমি এখানে বলতে পারি 2 ভি1 ভি2 ডিভাইডেড বাই ভি1 প্লাস। এখন যদি পরীক্ষায় তোমাকে বলে দেয় যে ও থেকে বি পর্যন্ত টোটাল 10 সেকেন্ড টাইম লাগছে, কথা কথা যদি বলে দেয়, যদি বলে দেয় পরীক্ষায় তোমাকে তোমাকে ভি1 বলছে 10 মিটার পার সেকেন্ড, ভি2 বলছে 30 মিটার, এবং বলছে ও থেকে বি পর্যন্ত পুরা যাইতে 30 সেকেন্ড টাইম লাগছে, কথার কথা, তাহলে তুমি তখন বলতে পারবা দেন আমার এই অবজেক্টটা টোটাল ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু, আমরা জানি বার ভি ইনটু কত টি, বার ভির জায়গায় কত বসবে 2 ভি1 ভি2 ডিভাইডেড বাই ভি1 প্লাস ভি2, ওই যে একটা 20 একটা 30, আর টি থেকে টি টাইম কত বললাম 30 সেকেন্ড, যা বলবে তা মান বসালেই তোমার মান বসালে তোমার এস চলে আসবে। বুঝতে পারছি? এগুলো অঙ্ক আমি সামনে দিব, করতে দিব, সমস্যা নেই, বাট আপাতত জাস্ট তখন তো আমি আরো ভালো মতো বুঝতে বুঝে বুঝবা ইনশাল্লাহ, বাট আপাতত সিনারিওটা বুঝে। দেখো আমি কেন তোমাদেরকে এরকম ডিরাইভেশন ওয়েতে বোঝাচ্ছি, কখনো এস বলে দিয়ে কখনো টি বলে দিয়ে এস বের করতে বলবে, কখনো এস আর টি দুইটাই বলে দিয়ে ভি1 মানে পার ভি বের করতে বলবে, অথবা তোমাকে এরকমও কোই সিচুয়েশন দিতে পারে যে তোমাকে এস বলে দিছে, তোমাকে টি বলে দিছে, এবং তোমাকে শুধু ভি2 বলে দিছে, জিজ্ঞেস করছে ভি1 কত, বলতে পারে না? বুঝতে পারছি? সো অনেক রকম সিচুয়েশন সিনারিও ক্রিয়েট করা যায়, এবং বোথ ফর সিকিউ এন্ড এমসিকিউ। পরীক্ষায় যখন ল্যান্ড মারা প্রশ্ন করবে তখন এরকম চেঞ্জ করবে, মানে মানে ওই তো, মানে তুমি নাম্বার বেশি পেতে যাচ্ছ, তোমাকে ল্যাং মেরে ফেলাই দিয়ে নাম্বার কমায় যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখি ইনশাল্লাহ করবো না কোন এক সময়। হ্যাঁ, ধর এই যে ক্লাসের শুরুতে তোমরা যে আসো চিল্লাচিল্লি করো, এটা দেখেন আমার ক্লাসরুমের কি অবস্থা। হ্যাঁ। ও আচ্ছা, ভালো আইডিয়া আসছে, আজকে যাওয়ার সময় একটা সেলফি তুলবো, পেজ থেকে আপলোড দিব না যে Anyways, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এটা বুঝতে পারছি, কোন কনফিউশন আছে এটুকু নিয়ে? আলহামদুলিল্লাহ। সো এটা গেল একটা কেস। আবার আরেকটা কেস কি বুঝাইছিলাম, ওই যদি আমার, এখন দেখো এখানে আমরা কি বলছি, ডিস্টেন্স দুইজন ইকুয়াল ক্রস করছে, বাট যদি এবার আমাদেরকে বলে ও থেকে এ পর্যন্ত একটা অবজেক্ট যাচ্ছে ভি1 ভেলোসিটি নিয়ে, এ থেকে বি পর্যন্ত অবজেক্টে যাচ্ছে ভি2 ভেলোসিটি নিয়ে, এখানে শুধুমাত্র আবার আগের মতো এ পয়েন্টেই একটা ইনস্ট্যান্টানিয়াস অ্যাক্সেলারেশন, আর কিছু না, এবং প্রশ্নে বলছে ও এ ইজ নট ইকুয়ালস টু এ বি।
না, আমাকে বলছে যে OA is not equal to AB, but time of OA is equals to time of AB, ঠিক আছে। এখন এই ইকুয়াল মানটা যে কোনো কিছু বলতে পারে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যে কোনো ভ্যালুতে বলতে পারে। আবার ও এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এবি এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, বাট বেসিকটা এরকম। আমার এখানে V1 নট ইকুয়ালস টু V2, আমার এখানে OA নট ইকুয়ালস টু AB, বাট টাইম অফ OA ইজ ইকুয়ালস টু টাইম অফ AB। দুইটা পোর্শন যাইতে একই অ্যামাউন্ট অফ। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দি এভারেজ ভেলোসিটি বার ভি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো বার ভি ইজ ইকুয়ালস টু আমাদের জন্য হচ্ছে ওবি বাই টি প্লাস টি। কারণ ও থেকে এই পর্যন্ত যেতে যা সময় লাগছে, এ থেকে বি পর্যন্ত যেতে তার সময় লাগছে, তাহলে এটাতেও যদি 10 সেকেন্ড সময় লাগে, এখানেও 10 সেকেন্ড সময় লাগবে। 10 + 10 ইকুয়ালস টু 20, বা টি প্লাস টি ইকুয়ালস টু টু টি। আমার এভারেজ ভেলোসিটি ডেফিনিশন হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এক্স্যাক্টলি। তো উপরে ওবি এর জায়গায় আমি ধরো বললাম d1 প্লাস d2 ডিভাইডেড বাই কত, 2t। এখন b1 এর জায়গায় কত বলবা তোমরা, v1 ইনটু টি। আর v2 এর জায়গায় কত বলবা, v2 ইনটু টি। কেন আমি এটা বলতেছি, বিকজ আমি একদম স্পেসিফিক্যালি v1 জানি, d1 জানি না, d2 জানি না, t1 জানি না, t2 জানি না, জানি না। তো আমার কাজ হচ্ছে d1 t1 এগুলোকে ইকুয়েশন থেকে লাথি মেরে বের করে দেওয়া। সো একবার লাইন মারছি, একবার লাথি মারছি, হ্যাঁ এটাই। তো যদি তাই হয় তাহলে এইটি আর এইটি ক্যান্সেলস ইচ আদার আউট, তাই না? দ্যাট ইজ বিকজ ও থেকে এ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যেতে তার সময় কতটুকু লাগছে, টি। আর কতটুকু রাস্তা অতিক্রম করছে সে, ধরো ডি, মানে ধরো d1। তাহলে আমি এখানে এস ইকুয়ালস টু ভিটি মানে কি, d1 ইকুয়ালস টু v1 ইনটু টি বলতে পারি। আবার এ বি এর জন্য আমার ডি টু রাস্তা, ডি টু রাস্তার জন্য ভি2 ভেলোসিটি, আর টাইম লাগছে কতটুকু, টি। তাহলে ডি টু ইকুয়ালস টু কত, ভি2 ইনটু টি বলা যেতে পারে। বোঝাতে পেরেছি? সো এই ক্ষেত্রে আমি তাহলে বার ভি ইকুয়ালস টু বলতে পারি v1 প্লাস v2 ডিভাইডেড বাই। এখন এখান থেকে কি বলতে পারে, তোমাকে বার ভি বলে দিয়ে V1 আর V2 কত এটার একটা ইকুয়েশন চাইতে পারে, বা V1 V2 অ্যাডিশন কত, V1 V2 ডিফারেন্স কত, এরকম চাইতে পারে। মানে মানে তুমি জাস্ট এই টুটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে তো V1 প্লাস V2 চলে আসলো। আর তুমি যদি V1 প্লাস V2 জানো, বা আর ভি জানো, ওখান থেকে ধরো V1 বা V2 বের করা যাবে আরো একটা ইনফরমেশন দিয়ে দিলে। বুঝছো না? মানে সোজা কথা, তুমি এখানে খেয়াল করে দেখো কতগুলো আননোন আছে তোমার কাছে। এখানে টোটাল D1 একটা আননোন, D2 একটা আননোন, V1 একটা আননোন, V2 একটা আননোন, আর হচ্ছে টি, তাই না? এই পাঁচটার মধ্যে যে কোনো চারটা বলে দিলে আটটা বের করা যাবে। ওটাই বলতেছি। অথবা তুমি চিন্তা করো, ধরো বাকি কিছু বলে নাই, তোমাকে বার ভি বলছে, বার ভি যদি বলে তাহলে D1 প্লাস D2 বের করা যাবে। কারণ টি জানলে আর বার ভি জানলে টোটাল ডিস্টেন্স কত, V1 প্লাস V2 বের করা যাবে না। সোজা কথা, কম্বিনেশন করে অনেক কিছু বের করতে দিতে পারে। নর্মালি আমরা যখন পড়াই তখন ধরো একটা কেস পড়াই, কিন্তু ওই কেসের অনেকগুলো ফ্লিপ কেস আছে। ফ্লিপ কেস মানে ধরো যতগুলো আসলে ভ্যারিয়েশন বের করা যায়। যখন আমি তোমাদেরকে একটা অঙ্ক করাবো, মানে অঙ্ক করানোর আগে এই জন্য সময় নিয়ে আমি এই ডেরাইভেশন গুলো দেখাচ্ছি, বিকজ ডেরাইভেশন গুলো একবার মাথায় ঢুকে গেলে অঙ্কের মানে অঙ্ক কি, কিছু মান, হ্যাঁ, কিছু মান দেওয়া আছে আর কিছু মান দেওয়া নাই। যা মান দেওয়া আছে ওটা দিয়া দেওয়া মানের মান দিয়ে বাইর করতে হবে। ঠিক আছে, খেলবো, কোনো সমস্যা নাই। ওকে, ব্যাপারটা বুঝাইতে পারছি, এইটুকু ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? না। এবার তাহলে আমরা ওই ইউনিফর্ম এক্সিলারেশনের যে তিনটা কেস, এই তিনটা কেসের যে স্পেশাল কেস গুলো আছে সেগুলো দেখবো। স্পেশাল কেস বলতে আমরা বেসিক্যালি কি করি, কি সবসময় যে তোমার একটা অবজেক্ট ইনিশিয়াল ভেলোসিটি উইদাউট জিরো নিয়ে শুরু করবে এরকম না। ইনিশিয়াল ভেলোসিটি জিরো হতে পারে, ইনিশিয়াল ভেলোসিটি জিরো নাও হতে পারে। যদি ইনিশিয়াল ভেলোসিটি জিরো না হয় তখন আমার এই ইকুয়েশন গুলো ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট যদি ইনিশিয়াল ভেলোসিটিটা জিরো হয়, স্পেশালি আমার ফার্স্ট ইকুয়েশন ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, বাদ তো অবশ্যই দিব, বাট একটা জিনিস দেখো এখানেও খেলা যায় আর কি। স্পেশাল কেস হচ্ছে ইফ ইউ ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস দ্য অবজেক্ট স্টার্টস ফ্রম অ্যাট রেস্ট। The object starts from at
রেস্ট। তাহলে ভি ইজ ইকুয়ালস টু কত, এটি না? এখন আমরা এগুলোকে কি ইউনিফর্ম এক্সেলারেশনের কেস বলছি? ইউনিফর্ম এক্সেলারেশনের মধ্যে এ এক্সেলারেশনটা কি সবসময় কনস্ট্যান্ট না? তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু কি বলা যায়, টি। ভি ইজ ইকুয়ালস টু ভি ইজ প্রপোর্শনাল টু টি মানে কি? আমরা বলতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়ালস টু ভি টু বাই টি টু, অথবা ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু, অথবা ভি টু বাই ভি ওয়ান ইজ ইকুয়ালস টু টি টু বাই টি ওয়ান। একই কথা, কারণ ডিরেক্টলি প্রপোর্শনাল তো, মানে একই কথা এই হিসেবে, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তুমি এই টি ওয়ানটাকে উপর উঠায় দাও, ভি টুটাকে নিচে নামায় নিয়ে আসো, তাহলে এটা হয় না? এটাকে তুমি হচ্ছে গিয়ে, হ্যাঁ এটাকে ইনভার্স করো, ইনভার্স করলে এটা চলে আসে না? আচ্ছা, বাট আইডিয়াটা বুঝতে পারছি। এইটার একটা স্টেটমেন্ট আছে, মানে একটা কি বলবো, মানে বাংলা স্টেটমেন্ট মানে মানে থিওরিটিক্যাল স্টেটমেন্ট আছে। হ্যাঁ, বাংলা স্টেটমেন্ট, an object in uniform acceleration starting from at rest changes its final velocity, changes its final velocity directly proportionally to the time duration. এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কেস। এমসিকিউ তে তারা এরকম সিচুয়েশন দিয়ে দেয় যে ইফ দ্য ভেলোসিটি ইজ ডাবলড দেন হাউ, মানে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য টাইম, অথবা ইফ দ্য টাইম ইজ ডাবল হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি। এন্ড ভেলোসিটি অবশ্যই ফাইনাল ভেলোসিটি। ব্যাপারটা চিন্তা করো, ইফ দ্য টাইম ইজ ডাবলড হোয়াট উইল বি দ্য রেশিও অফ ইনিশিয়াল ভেলোসিটি? এক্স্যাক্টলি, এটাই তো তোমাদের জন্য, মানে ধরো এটাই তো তোমাদের জন্য ওই টেস্ট হবে। হ্যাঁ, যদি টাইম ডাবল হয়, ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো থেকে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে? টাইম ডাবল হোক আর চাই, টাইম ডাবল হলে আমার ফাইনাল ভেলোসিটি চেঞ্জ হবে, ইনিশিয়াল ভেলোসিটি ফিক্সড কনস্ট্যান্ট, ও তো চেঞ্জ হবে না। এটাই পরীক্ষায় ট্রিক হিসেবে দিয়ে দিবে, কারণ সবসময় সবাই পড়ে আসবে ভি প্রপোর্শনাল টু টি, তো টাইম ডাবল হলে ইনিশিয়াল ভেলোসিটি ডাবল বলে দিয়ে আসবে। এক্স্যাক্টলি, ওটাই বলছি। না, ইনিশিয়াল ভেলোসিটি কত? আমি বলেছিলাম এই যে ইকুয়েশনটা লেখা আছে এটার মধ্যে, আমাকে একটু দেখা দেখা দেখে বলো, ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবল কয়টা? একটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ভি, আর একটা হচ্ছে টাইম টি, তাই না? ইনিশিয়াল ভেলোসিটি যে ইউ, এটা কি একবার যখন অবজেক্ট জার্নি শুরু করে ফেলছে ওই ইউ চেঞ্জ হয়েছে জীবনে? ব্যাপারটা এভাবে চিন্তা করতে হবে, যখন অবজেক্ট জার্নি শুরু করছে ওই মোমেন্টে ছবি তুলে ফেলছে একটা, তাহলে ছবি তোলার পর ওর যে ইনিশিয়াল ভেলোসিটি লেখা আছে উপরে, ওই ছবির মধ্যে জীবনে চেঞ্জ হবে? বুঝা? তুমি যখন জন্মাইছিলা তোমার ওয়েট যত ছিল ওটা জীবনে চেঞ্জ হয়েছে? আর জন্মের মুহূর্তের weight, ওটা জীবনে চেঞ্জ হয়েছে? তোমার টাইম গেছে, তোমার ওয়েট বাড়ছে, কিন্তু তোমার জন্মের মুহূর্তে যে ওয়েট ছিল ওটাকে জীবনে চেঞ্জ হয়েছে? ওটাই তো তোমার ইনিশিয়াল ওয়েট। হ্যাঁ, মানে জন্মের মুহূর্তের ওয়েট চেঞ্জ করে ফেলছে। আমি জানি না যে ভাই তিনবার জন্মাইছি, একবার 3 কেজি, একবার 2 কেজি, একবার 2.5 কেজি। না না, এইটা এই জন্য হয় বিকজ হচ্ছে গিয়ে আমরা ঠিক মতো ফিজিক্যাল কোয়ান্টিটি কি পড়ি না। হ্যাঁ, আর দেখা শুরুতে বলছিলাম ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট কয়টা? 4টা। তার মধ্যে দ্বিতীয়টা ছিল টাইম, স্পেস এন্ড টাইম, ম্যাটার এনার্জি। টাইম একটা মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট। টাইমটাকে আমরা কিভাবে মেজার করি? যদি কিছু চেঞ্জ হয় তাহলে টাইম মেজার করি, তার সাথে টাইম মেজার করি না। তো আমি যখন বলছি ইনিশিয়াল টাইম, ইনিশিয়াল টাইম কি জীবনে চেঞ্জ হচ্ছে? ইনিশিয়াল টাইম তো একটা টাইম স্ট্যাম্প, মানে ধরো
ধরো কথার কথা, মার্চের 1 তারিখ বিকাল 3টায় তুমি কি করতেছিলে, এটা জীবনে চেঞ্জ করতে পারবা? আমার কিছু বলার নাই, মার্চের 1 তারিখ আসছে কি আসে নাই ওটাই জানে না। ঠিক আছে, জন্মাইছিস কবে? জন্মাইছিস কবে? হ্যাঁ, 2009-এর কত তারিখ? 8 এপ্রিল। তাহলে 2009-এর 10ই এপ্রিল যা করতেছিল এটা জীবনে চেঞ্জ হবে? ডাজেন্ট ম্যাটার কি করতেছিলাম, ডাজেন্ট ম্যাটার কি করতেছিলাম, 2009-এর 10ই এপ্রিল তুমি যা করতেছিলে ওটা আজীবনের জন্য ধ্রুব, ওইটা আর চেঞ্জ করা যাবে না। সিমিলারলি আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটিও ধ্রুব। ও যখন একবার জার্নি শুরু করে দিচ্ছে ওই সময় যা করতেছিল ওটা জীবনে চেঞ্জ হয়। ওই জন্য এই ইকুয়েশনে কনস্ট্যান্ট দুইটা, একটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর একটা হচ্ছে এক্সেলারেশন। এবং যে কোনো কেসে যেখানে যেখানে তুমি ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ডিল করবা, একবার যখন জার্নি শুরু হয়ে গেছে ওর ইনিশিয়াল ভেলোসিটি জীবনে চেঞ্জ হবে না। আর একবার যখন জার্নি বা এক্সপেরিমেন্টেশন বা অবজারভেশন শেষ হয়ে গেছে তখন ফাইনাল ভেলোসিটি আর কখনো চেঞ্জ হবে, কারণ তুমি শেষ করে ফেলছো ঘটনা। হ্যাঁ, তুমি যদি এখন এরকম করো যে তুমি আরেকটা নতুন ইনসিডেন্ট শুরু করছো, তখন আবার চেঞ্জ হবে, কারণ নতুন ইনসিডেন্টের জন্য ফাইনাল ভেলোসিটি নতুনটা, মানে পুরানো ইনসিডেন্ট তো শেষ। এই জন্য ওই যে তোমাদেরকে হাইপোথেসিস এক্সপেরিমেন্টেশন হাবি জাবি বুঝাইছিলাম যে একবার এক্সপেরিমেন্টেশন শেষ তো আবার নতুন হাইপোথেসিস আসে। একই হাইপোথেসিস আপডেট করলে ওইটা একটা নতুন হাইপোথেসিস বা নতুন এক্সপেরিমেন্ট বা নতুন সামথিং। বুঝতে পারছি? সিমিলারলি আমাদের একটা ইকুয়েশন, সো এফ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, এখানে আমাকে বলি, এখানে আমাকে বলো এখানে কয়টা কোয়ান্টিটি আছে? 4টা কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এন্ড টাইম। কয়টা কনস্ট্যান্ট আছে? ইউ এবং এ, কারণ এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য। সো ইউ একটা কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন একটা, তাহলে তাহলে এখানে ভ্যারিয়েবল কয়টা? দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে টি। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এই ইকুয়েশনে কয়টা টার্ম আছে? একটা এস, একটা ইউটি, একটা হাফ এটি স্কোয়ার। ক্লিয়ার? সো এখানে যদি কি হবে, কত হাফ এটি স্কোয়ার and এস is proportional to distance will be proportional to the time from at rest with uniform acceleration. For an object in motion with from at rest with uniform acceleration, the total displacement will be directly proportional to the time square. টাইম স্কয়ার। বুঝতে পারছি? দ্যাট মিন্স এটার মানে কি? এটার মানে হচ্ছে s1 বাই t1 স্কয়ার ইজ ইকুয়াল টু s2 বাই t2 স্কয়ার, অথবা s1 বাই s2 ইজ ইকুয়াল টু t1 স্কয়ার বাই t2 স্কয়ার, অথবা s2 বাই s1 ইজ ইকুয়াল টু t2 স্কয়ার বাই t1 স্কয়ার। আপা বুঝতে পারে যে সেহেরি গলায় আটকায় আছে, এই জন্য কানেক্ট করতেছে না, কারণ নাক কান গলা দাও কানেক্টেড। গলায় আটকে রাখতে পারে, এখনো যখন ক্ষুধা লাগবে তখন পেটের মধ্যে। এটা কারা কারা বলতো? আল্লাহ, রোজা হালকা হয়ে গেছে। আমি বলবো রিয়াকশন যেহেতু বলে না এটা কম হালকা হয়েছে, অবশ্য স্বীকার করে ফেলছি। আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। ভাই আল্লাহ কত কিছুর জন্য মাফ করবে, মানে আমার মাঝে মধ্যে না বুঝছো, আমার নিজের কর্মকাণ্ডে আল্লাহর জন্য দুঃখ লাগে, আস্তাগফিরুল্লাহ। মানে এত এত পাপ করতেছি, কয়টা মাফ করবে বেচারা? পাপ কমাইতে হবে একটু। হ্যাঁ, ওটাও পাপ।
আচ্ছা 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 anyway, আসো আসো আসো, লাস্ট যে ইকুয়েশনটা আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। ও আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে এস ইকুয়াল টু ইউ থ্রি প্লাস হাফ, এটাকে বলা হয় রিলেশনশিপ বিটুইন ডিসপ্লেসমেন্ট, এক্সিলারেশন এন্ড টাইম। পরীক্ষায় সবসময় কিন্তু ডিরেক্টলি বলে দিবে না যে গ্রাফিক্যালি প্রমাণ করো। অনেক সময় বলবে প্লিজ প্রুভ দ্য রিলেশনশিপ বিটুইন ডিসপ্লেসমেন্ট, এক্সেলারেশন এন্ড টাইম ইউজিং এ গ্রাফ। তো এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন ডিসপ্লেসমেন্ট, এক্সেলারেশন এন্ড টাইম। আর এটা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ, এটা হচ্ছে ভেলোসিটি, এক্সেলারেশন এন্ড ডিসপ্লেসমেন্ট। কারণ ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু বলার দরকার নেই, ইনিশিয়াল ভেলোসিটি কনস্ট্যান্টই হয়ে যাচ্ছে যখন একবার ঘটনা শুরু হচ্ছে, তাই না? এই কয়টা কনস্ট্যান্ট? কোনটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে? ফাইনাল ভেলোসিটি। কারণ দেখো, তুমি কতটুকু ডিস্টেন্সে অবজেক্টকে দেখবা তার উপর বেস করে ওর ফাইনাল ভেলোসিটি ডিটারমাইন্ড হবে। 10 মিটার যাইতে দাও, ফাইনাল ভেলোসিটি যা হবে, 100 মিটার যেতে দিলে ফাইনাল ভেলোসিটি ডিফারেন্ট কিছু হবে, রাইট? সো ক্লিয়ার করতে পারছি? ভেরি গুড। এগুলা কিন্তু পরীক্ষায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে মানে ধর এরকম টাইপের এমসিকিউ হয়তো বা এসএসসি পরীক্ষা পর্যন্ত হাইয়েস্ট 1 বা 2 মার্কের পাবা, কিন্তু ওই 1 বা 2 মার্কে সমস্যা করে। এই জন্য আমি সব দেখাই দিচ্ছি, সব শিখাই দিচ্ছি। এবং আমি আবারও বলি, গত ক্লাসেও বলছি যে এগুলো যে শুধুমাত্র তোমার এখন কাজে লাগবে তা না, এটা তোমার ইন্টারমিডিয়েটেও লাগবে। ইন্টারমিডিয়েটে এই ফর্মুলা গুলো, ইকুয়েশন গুলো আছে, অ্যাডমিশন টেস্টের সময়ও লাগবে। সো যেহেতু এখন পড়তেছো, ভালো মতো পড়ে ফেল। মানে 10 বার একটা জিনিস শিখার মধ্যে কোনো আসলে এফিসিয়েন্সি নাই। আর জিনিসটা তখন আসলে যখন তুমি 10 বার 10 ভাবে শিখবা, তখন তোমার এই ভেলোসিটি নিয়ে বা এই কোয়েশন নিয়ে কনফিডেন্স কমে যাবে। তোমার মনে হবে যে ক্লাস 9 একভাবে পড়ছি, 10 একভাবে পড়ছি, ইন্টার একভাবে পড়তেছি, তোমার মনে হবে যে আমি কিছুই পাই নাই এই টপিক সম্পর্কে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ, এখানে আবার স্পেশাল কেস কি, ইফ ইউ ইজ ইকুয়ালস টু 0, ইউ 0 হলে কি হয়, ভি স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস এ। আচ্ছা, ভি স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস টুয়াইস এ যেহেতু একটা কনস্ট্যান্ট, টুয়াইস এ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ভি স্কয়ার সমানুপাতিক এর, অথবা ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এ। ওকে, যদি বেঁচে থাকে ইনশাল্লাহ আছি। ইনশাল্লাহ থাকবা, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই বই বুঝতে পারছি। আজকে তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাস থেকে অবশ্যই অঙ্ক করাবো। নেক্সট ক্লাসের আগে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে টেস্ট পেপার কিনে ফেলতে হবে। টেস্ট পেপার এখানে আনা দরকার নাই, টেস্ট পেপার কিনি, টেস্ট পেপার কিনলেই না, আর সাথে ক্যালকুলেটরটা নিয়ে আসতে হবে, দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।